আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3 ফরম্যাটের জন্য 3 জন ক্যাপ্টেন নির্বাচিত করেছেন। তো আমার কাছে মনে হয় এটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত। কারণ একটা ফরম্যাটে একজন ভালো খেলতেছেন অথচ তাকে কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হচ্ছে, তাতে কিন্তু অন্য ফরম্যাটে তার কিন্তু ফর্মটা একটু খারাপ হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। এখানে প্রথমবারের মতো ওডিআই ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের উপর। যদিও এর আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সিরিজে নাজমুল হাসানের রিপ্লেসমেন্টে তিনি কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার আর কারো রিপ্লেসমেন্টে নয়, মেহেদী হাসান মিরাজকে কিন্তু ফুল টাইম দায়িত্ব দেওয়া হয়েছে ওডিআই ক্রিকেটের। এর আগে আপনারা জানেন যে আন্ডার 19-এ 2016 সালে বাংলাদেশ টিমকে নেতৃত্ব দিয়েছিলেন। বিপিএল সহ ঘরোয়া ক্রিকেটে কিন্তু নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, এবং সাকিব আল হাসান পরবর্তী যুগে কিন্তু আমাদের বেস্ট পসিবল এখানে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, এবং সে কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করতেছে। তো তিনি কিন্তু এটা ডিজার্ভ করতেন বলে আমার কাছে মনে হয়। তবে তাকে শর্ট টাইম না দিয়ে লং টাইম পরিকল্পনা করা উচিত। এখানে হচ্ছে আমাদের নেক্সট ওডিআই বিশ্বকাপ পর্যন্ত যদি মেহেদী হাসান মিরাজের উপর দায়িত্ব দেওয়া হয় এবং তিনি যদি নির্বাক থেকে সমস্ত ডিসিশন নিতে পারেন, তাহলে বাংলাদেশ টিম কিন্তু আবার রাইট ট্র্যাকে যাবে বলে আমি বিশ্বাস করি। নাজমুল হাসান শান্তকে টেস্ট টিমের ক্যাপ্টেন রাখা হয়েছে এবং একই সাথে টি-20 টিমের ক্যাপ্টেন রাখা হয়েছে আমাদের লিটন দাসকে। তবে লিটন দাসের পারফর্ম কিন্তু খুব একটা ভালো না, ক্যাপ্টেন্সিও কিন্তু অনেক জায়গায় ল্যাকিংস আছে। তবে তাকে যদি লং টাইম বিবেচনা করা হয় তাহলে তিনি সেগুলা যদি শুধরায় নেন তাহলে ভালো কিছু হবে বলে আমার কাছে মনে হয়। এখানে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ টিম কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের জন্য 16 সদস্যের একটা দল ঘোষণা করেছে। এই দল কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সেকেন্ড টেস্টের যে দল ছিল ওইখান থেকে কিন্তু 3 জন প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে এবং 4 জন প্লেয়ারকে ইনক্লুড করা হয়েছে। তো ওইটা ছিল 15 সদস্যের দল আর এটা কিন্তু 16 সদস্যের দল। ওইখান থেকে বাদ পড়েছেন হচ্ছে এখানে মাহমুদুল হাসান জয়। জয় কিন্তু ভয়াবহ অফ আছে, একদমই বাজে খেলতেছিলেন। তো তাকে কিন্তু বাদ দেওয়া একান্ত প্রয়োজন ছিল। একই সাথে কিন্তু এখানে হচ্ছে তানভীর ইসলামকে বাদ দেওয়া হয়েছে। তবে তানভীর ইসলামের জন্য একটু খারাপ লাগতেছে, তাকে কিন্তু দলের সাথে রাখা হয় সিরিজের পর সিরিজ, কিন্তু খেলানো হয় না ইয়াসির আলী রাব্বির মতো। তবে আশা করবো যে এমনটা যেন কারোর সাথে না ঘটে, কারণ একটা প্লেয়ারকে আপনি রাখতেছেন, তাকে যদি খেলার অপরচুনিটি না দেন তাহলে সে তো পরবর্তীতে ওই রকম পারফর্ম করতে চাইবে না। পাশাপাশি এখানে তানজিম হাসান সাকিবকে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে এই স্কোয়াড থেকে। দলের সাথে ইনক্লুড করা হয়েছে লিটন কুমার দাসকে। লিটন কুমার দাস আপনারা জানেন যে ইনজুরির কারণে কিন্তু জিম্বাবুয়ে সিরিজে ছিলেন না। তো তার ইনক্লুশনটা কিন্তু খুবই জরুরি ছিল। একই সাথে এখানে অনেকদিন পর কিন্তু স্কোয়াডে যোগ করা হয়েছে এবাদত হোসেনকে। এবাদত হোসেন কিন্তু আপনারা জানেন বাংলাদেশের একসময় টেস্ট ক্রিকেটের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার ছিল এবং 1 নম্বর চয়েস ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যে ঐতিহাসিক টেস্ট ম্যাচটা উইন করেছিলাম সেখানে কিন্তু 6টা উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিল তিনি। তো এরপরে ইনজুরির কারণে তিনি ছিটকে যান। এরপরে বিপিএল দিয়ে ফেরত আসেন আবার। এখন দেখার বিষয় ইন্টারন্যাশনাল সার্কিটে বোলিং করার জন্য তিনি কতটা প্রিপেয়ার্ড। পাশাপাশি এখানে হাসান মুরাদকে কিন্তু দলের সাথে যোগ করা হয়েছে। হাসান মুরাদ হচ্ছে প্রিমিয়ার লিগে খেলা তরুণ একজন লেফট আর্ম স্পিনার এবং যথেষ্ট প্রতিভাবানও। তিনি কিন্তু এ টিমের সাথেও খেলেছেন। তবে আমার রিকোয়েস্ট হচ্ছে তানভীর ইসলামের মতো ভাগ্য যাতে বরণ করতে না হয় এখানে হাসান মুরাদকে, তাকে যেন অ্যাটলিস্ট দলের সাথে 2-1টা সিরিজ খেলানো হয়। নাহিদ রানাকে কিন্তু ইনক্লুশন করা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সেকেন্ড টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, যদিও ফার্স্ট টেস্টে তিনি ছিলেন। তো নাহিদ রানা কিন্তু শ্রীলঙ্কান পিচে খুব ভালো বা কিছু করবে বলে আমি বিশ্বাস করি। তো বাংলাদেশ টিমটা কিন্তু মোস্ট প্রবাবল একটা ব্যালেন্স টিম ঘোষণা করেছে এখানে বিসিবি, যেখানে কিন্তু 8 জন ব্যাটসম্যান আমাদের আছে, পাশাপাশি একজন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আছে, যাকে কিনা বলে আর ব্যাটার হিসেবেও কিন্তু ধরা যায়। লাস্টে যে সেকেন্ড টেস্টটা অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে, ওখানে কিন্তু তিনি সেঞ্চুরি করেছিলেন। 4 জন বলার স্পিনার এবং 4 জন পেসারও রয়েছে কিন্তু এই স্কোয়াডটাতে। মেহেদী হাসান মিরাজকে ধরলে কিন্তু 4 জন স্পিনার সাথে কিন্তু 4 জন পেস বোলার। তো 8 জন ব্যাটসম্যান, 4 জন স্পিনার, 4 জন পেস বোলার, ভালো একটা টিম কিন্তু ঘোষণা করেছে এখানে বিসিবি। এখন দেখা যাক যে মাঠের পারফরমেন্সে কতটা ভালো করতে পারে এখানে লঙ্কানদের মাঠে গিয়ে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু এই সার্কেলের যাত্রা শুরু হচ্ছে লঙ্কায় গিয়ে। তো এখানে কিন্তু বাংলাদেশ ভালো কিছু শুরু করতে চাইবে। আমরা প্রেস ব্রিফিং এ কিন্তু দেখেছি শান্ত বলেছেন যে ফাইনালের লক্ষ্য ওইটা আমরা ভাবতে চাইতেছি না, তো ম্যাচ টু ম্যাচ আমরা খেলতে চাই। তবে বাংলাদেশ ভালো কিছু করবে বলে আমার কাছে মনে হয়। ক্রিকেটের সকল খবরাখবর পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।